র্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু উচ্চ রক্তচাপে, হাইকোর্টে ময়নাতদন্ত প্রতিবেদন। পদ্মা সেতু দিয়ে বিশেষ ট্রেন চলবে ৪ এপ্রিল। এবং ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু। দেখছেন ATN নিউজ। দেশের খবর নিয়ে প্রতিদিনের আয়োজন দেশের খবরে স্বাগত জানাচ্ছি শাহানা জাহান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। নওগাঁয় র্যাবের হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আজ এই প্রতিবেদন দাখিল করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে অস্বাভাবিক উচ্চ রক্তচাপকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এই প্রতিবেদনের উপর শুনানি হবে। সোমবার বিভিন্ন গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন অ্যাডভোকেট মনোজ কুমার ভৌমিক। পরে ওই নারীর মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট তলব করেন হাইকোর্ট। মঙ্গলবার সকালের মধ্যে রাষ্ট্রপক্ষকে এই রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। একই সঙ্গে সুলতানা জেসমিন র্যাবের যে কর্মকর্তার অধীনে ছিলেন তার নাম আদালতে দাখিল করতে বলা হয়। গত ২৪ মার্চ নওগাঁয় র্যাবের হাতে আটকের পর সুলতানা জেসমিন নামে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীর মৃত্যু হয়। ভাঙ্গা থেকে মাওয়া স্টেশন পর্যন্ত ৪১ কিলোমিটার বিশেষ ট্রেন চলবে আগামী ৪ এপ্রিল। প্রথমবারের মতো পদ্মা সেতুতে ট্রেন চলাচলের সাক্ষী হতে উপস্থিত থাকার কথা রয়েছে রেলমন্ত্রীর। এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের পদ্মা সেতু সংযোগ রেলপথে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক ১ ব্রিগেডিয়ার জেনারেল সাইদ আহমেদ জানান, মাদারীপুরের ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত প্রায় ৪১ কিলোমিটার রেল লাইনের সকল কাজ প্রায় শেষ। একটি স্লিপারের কাজ বাকি রয়েছে। স্লিপারটি বসানোর পর ঢালাইয়ের কাজ শেষ করা হবে। সকল কাজ সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে চলবে গ্যাংকার। ঝিনাইদহের কালীগঞ্জে পিকআপের ধাক্কায় ভ্যান যাত্রী স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন। ভোর ৬টার দিকে উপজেলার মোবারকগঞ্জ চিনি কলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের সাবদার আলী ও তার স্ত্রী পারভিনা বেগম। দুর্ঘটনায় আহত তাদের মেয়ে সাথী খাতুন, নাতি আরাফাত ও ভ্যান চালক করিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। কালীগঞ্জ থানার এসআই ইকবাল কবির জানান, শ্যালো ইঞ্জিন চালিত ভ্যানটিতে করে সাবদার দম্পতি তাদের মেয়েকে ডাক্তার দেখানোর জন্য যশোর যাচ্ছিলেন। মোবারকগঞ্জে ভ্যানটিকে পেছন থেকে একটি মাছ বোঝাই পিকআপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভিনা খাতুন। হাসপাতালে নেয়ার পথে মারা যান সাবদার আলী। এপ্রিল মাসের শেষ সপ্তাহ ১৯৭১। ঠাকুরগাঁওয়ের ময়নাপাড়ায় ২৫ জন নিরীহ মানুষকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদাররা। সেই গণহত্যার কথা আজও ভোলেনি মানুষ। সংরক্ষণের অভাবে গণকবরটিও নিশ্চিহ্ন হতে বসেছে। ঠাকুরগাঁও থেকে ফিরোজ আমিন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলা শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের আদর্শ গ্রামের একটি পাড়ার নাম ময়নাপাড়া। ৭১-এর মার্চে শুরু হলো মুক্তিযুদ্ধ। ২৩ এপ্রিল ময়নাপাড়ায় ঘটে নির্মম গণহত্যা। সেদিন পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের পৈশাচিকতা ছিল কল্পনাতীত। ১৯৭১ গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘরের গবেষক ফারজানা হক দীর্ঘদিন গবেষণা করে তুলে এনেছেন সেই হৃদয় বিদারক ইতিহাস। ২৩ এপ্রিল সকালবেলা যখন স্থানীয় মানুষরা জানতে পারে যে পাকিস্তানি হানাদার বাহিনীরা তাদের গ্রামে আক্রমণ করেছে, তখন তারা আশেপাশে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ে। পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় দালালদের সহযোগিতায় এই ২৫ জনকে ঝোপের আড়াল থেকে কাউকে বা বাড়ি থেকে টেনে হিঁচড়ে গণহত্যার স্থানে নিয়ে আসে এবং গণহত্যার স্থানে আনার পর স্থানীয় দালালরা তাদের বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। ময়নাপাড়ায় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল রাইফেল বন্দুকের গুলিতে নয়, বেয়োনেটেও নয়, বাঁশের তীরের ফলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল ২৫ জন নারী, পুরুষ ও শিশুকে। একই পরিবারের ছিলেন ১২ জন। ৮ বছরের বালক উপেন্দ্রনাথ রক্তাক্ত অবস্থায় পানি চাইলে এক পাকিস্তানি সৈন্য তাকে আছাড় মারে। তার পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়।
একটি গর্ত করে তাদের সবাইকে মাটিতে পুঁতে রাখা হয়। গর্ত করে 25 জনকে একত্রে মাটি চাপা দেওয়া হয়। যখন এই 25 জনকে মাটি চাপা দেওয়া হয় তখনও কারো কারো শরীরে প্রাণ ছিল। স্বাধীনতার 51 বছর পেরিয়ে গেলেও গণকবরটি সংরক্ষণের কোনো উদ্যোগ নেয়নি কেউ। মাটির সাথে মিশে স্মৃতিচিহ্নটুকুও নষ্ট হতে বসেছে। স্বজনহারা পরিবারের সদস্যদের দাবি, ময়নাপাড়ায় নিহতদের শহীদের স্বীকৃতি দেয়া হোক। গণকবরটার মেলা ইয়া দিছি, দরখাস্ত দিছি, কিন্তু কোনো কাজ হয়নি। একটা স্মরণ থাকুক, যেখানে যাই হোক 20-25টা লোক 71 যুদ্ধেই গাড়ি রাখছে, এটাই একটু থাকুক। স্মৃতিসৌধটা যদি হয় তাহলে জায়গাটা আমার পরিষ্কার থাকবে, সবসময় যেন কেয়া হবে, এটা আমরা দাবি করছি। গণকবরটি সংরক্ষণ করে ইতিহাস তুলে ধরা হোক নতুন প্রজন্মের কাছে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ইফতার বাজারের খবর। জনবহুল সাভারে শ্রমিক সহ সব শ্রেণীর মানুষের কথা মাথায় রেখে ইফতার তৈরি করছেন দোকানিরা। সাভারের ইফতার বাজারের খবর জানাচ্ছেন সহকর্মী জাহিদ হাসান শাকিল। আমরা আছি এই মুহূর্তে সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ নামক একটি স্থানে। সেই বাজারে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু ইফতারি যে তৈরির সেই কাজটি কিন্তু দোকানিরা করছেন। আমরা কিন্তু দেখছি যে এই সময়টাতে আসলে মূলত ইফতারির তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতিটা থাকে। এর পরপরই কিন্তু তাদের যে সাজানো জায়গাটি আছে সামনেই, সেগুলো সাজাবেন ভোক্তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনি, তারপর ছোলা, যেটি এবং নানা ধরনের আইটেম কিন্তু রয়েছে ইফতারিতে যে প্রচলিত আছে রোজাদারদের জন্য। তার বাইরেও কিন্তু কিছু আলাদা কিছু কিন্তু আমরা দেখছি, যেগুলো যার যার দোকান অনুসারে আলাদাভাবে স্পেশালি আসলে তৈরি করা হয়। এখানকার যিনি দোকানি আছেন মূলত, তার সাথে আমরা একটু কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের এখানে প্রায় 15-20টা আইটেম আছে। কি কি ধরনের আইটেম আছে একটু বলবেন কি? ইফতারি আইটেম আছে, আপনার ছোলা আছে, মুড়ি আছে, তারপরে শামি কাবাব, চিকেন বার্গার, চিকেন তান্দুরি, চিকেন ফ্রাই। আপনারা দেখছেন গরম তেলে বিভিন্ন যে আইটেম আছে, বেগুনি, ডিম চপ সহ নানান উপকরণ কিন্তু আসলে তারা তৈরিতে ব্যস্ত। তো আমরা আরেকটা বিষয় জানাতে চাই, সাভারের শিল্পাঞ্চল আসলে এখানে যেহেতু জনবহুল একটি এলাকা এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের আসলে বসবাস এখানে বেশি, সেই ভাবনা থেকেও কিন্তু তারা এই ইফতারের যে উপকরণটি বানাচ্ছেন সেটি আসলে সাধ্যের মধ্যে রাখাই তারা চেষ্টা করছেন। এবারে আমরা যেতে চাই ফেনীতে। ফেনীতে জমে উঠেছে ইফতার বাজার। ইফতারের আগ মুহূর্তের কেনাকাটাও চলছে। ফেনী ট্রাঙ্ক রোড থেকে ইফতার বাজারে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দিদারুল আলম। দিদার, আর কিছুক্ষণ পরেই তো ইফতার, 2 ঘন্টার মতো বাকি আছে। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে, বিস্তারিত জানাবেন। শাহানা, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী ট্রাঙ্ক রোডে। এটি আসলে এই ট্রাঙ্ক রোড জুড়েই কিন্তু এখানকার যারা দোকানি রয়েছেন তারা ইফতারের পসরা সাজিয়ে দিচ্ছেন। আর ফেনীর যে ভোজন রসিক রয়েছেন যারা ইফতারে এখান থেকে কিন্তু হোটেলগুলো থেকে ইফতার কিনে তারা বাসায় নিয়ে তাদের বাসায় পরিবেশন করছেন। আমরা একটু পেছনে দেখাতে চাই, এটি হচ্ছে ফেনীর একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। এখানে লোকাল খাবারের পাশাপাশি কিন্তু প্রায় বেশ কিছু অ্যারাবিয়ান খাবারের আয়োজন রয়েছে। আমরা এখানকার মার্কেটের কাছে জানতে চাইবো যে আসলে কি কি অ্যারাবিয়ান খাবার রয়েছে এখানে, আমাদেরকে একটু দেখাবেন। আমাদের ধরেন স্পেশাল কাচ্চি আছে, আলফাম আছে, দই বড়া আছে, আবার আমাদের আস্ত ধাদুরি আছে একটা। আসেন আমি আপনাদেরকে এগুলো দেখাই। ধরেন আমাদের আলফাম খেপসড়া, এটা কিন্তু কোথাও হয় না, ফেনীতে প্রথম আমরা, এটা বাইরের একটা খাবার আর কি। ধরেন আলফাম, আসেন আলফামটা দেখাই, দেখি। ধরেন আস্ত ধাতুরি, এটা একটা ফুল মুরগি, এটা কোথাও হয় না, এটা কক মুরগি। আমাদের আলফামটা দেখেন, এটা হচ্ছে ধরেন অ্যারাবিক একটা আলফাম, এটা আস্ত হয়, এটা ফেনীতে কোথাও নয় আশা করি। আমাদের আছে এখন বর্তমানে ককলেট, চিকেন ককলেট, চিকেন ছাসলিক, চিকেন রোস্ট, দুধ নান, এগুলো কিন্তু ফেনীতে সচরাচর হয় না, আমরাই নতুন করে নিয়ে আসছি। হ্যাঁ, আবার আছে আমাদের একটা চিকেন নাগিস, এটা অনেক ইউনিক একটা খাবার, এটা ফেনীতে আমাদের শুধু আমাদেরই, এটা আলফামেরই, এটা হচ্ছে আমাদের আরবিক খাবার। জি শাহানা, আসলে আমরা দেখাতে চেষ্টা করেছিলাম যে গতানুগতিক খাবারগুলোর চেয়ে কিন্তু অ্যারাবিয়ান খাবারেরও এখানকার বেশ চাহিদা রয়েছে। আর একটি কথা বলতে নয়, যেটি এখানকার যারা ইফতার প্রেমী যারা রয়েছেন, যারা আসলে বাজার থেকে ইফতার কিনে নিয়ে যান, তারা কিন্তু আসলে অভিযোগ করছেন যে গত বছরের তুলনায় কিন্তু এই বছর ইফতারের দাম একটু বেশি। তবে দোকানে যারা আছেন তারা বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কিন্তু অন্য বছরের তুলনায় এবার ইফতারের দাম কিছুটা বেশি। যে শাহানা, এই ছিল ফেনী থেকে আমার কাছে ইফতার বাজারের সর্বশেষ।
অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে সেখানকার ইফতার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী দিদারুল আলম। সংবাদের পর্যায়ে সময় হলো বিরতির। ফিরে এসে আরো যা থাকছে। রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত এবং কুমিল্লায় এক দেয়ালেই বাংলাদেশের ইতিহাস। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সারা দেশের মতো বগুড়াতেও শুরু হয়েছে বাসন্তী পূজা। আজ মহাসপ্তমীতে জেলার বিভিন্ন মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা বসন্তকালে দেবী দুর্গার যে পূজা অর্চনা করেন তাই বাসন্তী পূজা নামে পরিচিত। গতকাল সোমবার মহাষষ্ঠীতে বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী বাসন্তী পূজার কার্যক্রম। আগামীকাল মহা অষ্টমী এবং তার পরদিন নবমী পূজা শেষে দেবী দুর্গা বাসন্তী রূপে আগামী বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে চলে যাবেন। আজ শহরের দত্তবাড়ি দেবসেবা ট্রাস্টি, ডালপট্টি, জলেশ্বরীতলা সহ বিভিন্ন মন্দিরে চলছে মহাসপ্তমীর আচার অনুষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ভবন ও পৌর মিলনায়তনে হেফাজতে ইসলামের কর্মী সমর্থকদের চালানো ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত 2021 সালের 26 থেকে 28 মার্চ পর্যন্ত টানা 3 দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী সমর্থকরা। তারা শহরের বেশ কয়েকটি সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। মানববন্ধনে বক্তারা বলেন, 2 বছর পেরিয়ে গেলেও এই ঘটনার বিচার হয়নি। জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। রংপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সদরের নিষ্পেতগঞ্জে শহীদ স্মৃতিসৌধ রক্ত গৌরবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রংপুর বিভাগ ও জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। 71-এর 28 মার্চ কেবল লাঠি বল্লম নিয়েই রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেছিলেন শত শত সাধারণ মানুষ। তীরধনুক নিয়ে তাদের সঙ্গে যোগ দেন আদিবাসী সাঁওতালরাও। সেদিন অসংখ্য মুক্তিকামী মানুষ হানাদার বাহিনীর গণহত্যার শিকার হন। স্বাধীনতার জন্য প্রাণ দেয়া সেই 500-600 শহীদের স্মরণে নিষ্পেতগঞ্জে নির্মাণ করা হয়েছে স্মৃতিস্তম্ভ রক্ত গৌরব। রংপুরবাসীর দাবি, শহীদদের সেই আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি। এক দেয়ালেই বাংলাদেশের ইতিহাস। 52-র ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ, ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে বঙ্গবন্ধুর মরদেহ আর 75 পরবর্তী স্বৈরশাসন। কুমিল্লা সরকারি কলেজের প্রবেশপথের দেয়ালে চোখে পড়বে এমন চিত্রকর্মের। কুমিল্লা থেকে খায়রুল হাসান মানিকের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। বাংলাদেশের জন্মকথা নামে পরিষ্কার 200 ফুট দীর্ঘ এই মুরালে রঙে রেখায় ফুটিয়ে তোলা হয়েছে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। পোস্টার, স্লোগানে চিরপরিচিত একঘেয়েমি ছেড়ে শিল্পিত রূপ পেয়েছে কুমিল্লা সরকারি কলেজের দেয়ালটি। দেনা তোরা দেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দেনা। পরিত্যক্ত একটি দেয়ালে ইতিহাস সমৃদ্ধ চিত্রকর্ম দেখে উচ্ছ্বসিত সবাই। চিত্রগুলো আসলে আমাদের স্বাধীনতার ইতিহাস, আমরা কিভাবে স্বাধীন হয়েছি, আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের 71 সালের যুদ্ধ পর্যন্ত সবকিছু চিত্রই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বর্ণনা করা হয়েছে। আমরা নতুন প্রজন্মরা এটা দেখতেছি, অনেক কিছু শিখতেছি। রোজ এখানে
স্ত্রীকে সঙ্গে নিয়ে শিল্পী জুনায়েদ মোস্তফা মাত্র ৭২ ঘন্টা সময়ে এঁকেছেন ছবিগুলো। পরিশ্রম সাধ্য এই কাজের জন্য তারা কোনো পারিশ্রমিক নেননি। শিল্পী জানান, নতুন প্রজন্মের কাছে দেশের ইতিহাসকে সহজে তুলে ধরতে এই প্রয়াস। নতুন প্রজন্মরা আসছে, ওদের বাংলাদেশের জন্মের ইতিহাস সম্পর্কে কিছু জানা দরকার। এটা পর্যায়ক্রমে প্রত্যেকটা সনগুলি দেয়া আছে, এই ডেটগুলি দেখে, ওই ড্রয়িংগুলি দেখে যেন ভিজুয়ালাইজ করতে পারে। নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডে যখন সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ আর দলের নেতারাও তিতিবিরক্ত, তখন প্রশংসায় ভাসছে কুমিল্লা কলেজ শাখা ছাত্রলীগ। কারণ এই নান্দনিক উদ্যোগটি যে তাদেরই। আমাদের এই দেয়ালটা দীর্ঘদিন যাবৎ খালি ছিল, তো আমরা অনেকদিন যাবৎ চিন্তা করছিলাম যে এখানটাতে যদি কোনো চিত্র আঁকা যায় বাংলাদেশের ইতিহাস নিয়ে। আমাদের কলেজ ক্যাম্পাসে কলেজ স্টুডেন্টরা যাতে বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সম্পর্কে সবকিছু ধারণা নিতে পারে, যার কারণে আমরা এই উদ্যোগটা নেওয়া। কুমিল্লা কলেজ শাখা ছাত্রলীগের এই রকম উদ্যোগ অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠুক, প্রত্যাশা সবার। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বান্দরবানে সশস্ত্র পাহাড়ি সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট KNF এর হাতে অপহৃত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আনোয়ার হোসেনের খোঁজ দীর্ঘ 2 সপ্তাহেও মেলেনি। তাকে উদ্ধারে সেনাবাহিনী ও র্যাব অভিযান অব্যাহত রেখেছে। KNF তাদের ফেসবুক পেজে জানিয়েছে, এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অভিযানে আটক হওয়া তাদের সদস্যদের মুক্তি না দিলে সার্জেন্ট আনোয়ারকেও মুক্তি দেয়া হবে না। এরপর নড়ে চড়ে বসে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন জায়গায় অভিযানের পাশাপাশি KNF এর সাথে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় বান্দরবানের রোয়াংছড়ি, রুমা ও থানচি এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অনেকে পাড়া ছেড়ে নিরাপদ জায়গায় সরে গেছেন। গত 15 মার্চ সেনা প্রকৌশল বিভাগের নির্মাণাধীন বান্দরবানে রুমা উপজেলা থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার, 2 ট্রাক চালক মামুন ও রহিমকে অপহরণ করে KNF। একদিন পর দুজনকে ছেড়ে দিলেও সার্জেন্ট আনোয়ারকে এখনও মুক্তি দেয়নি। প্রথমবারের মতো সুপারফুড হিসেবে পরিচিত চিয়া চাষ করে সফল হয়েছেন মানিকগঞ্জের বজরুল হক। জেলার খিলিন্দা গ্রামের বজরুল হক তার 1 বিঘা জমিতে চিয়া চাষ করেন। মাত্র 10,000 টাকা খরচ করে 70,000 টাকা লাভের আশা করছেন তিনি। ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়ে চিয়া চাষ শুরু করেন বজরুল হক। তিনি জানান, নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে চিয়া বীজ বপন করতে হয়। মার্চের প্রথম সপ্তাহের পর চিয়া কেটে ফেলতে হয়। এবছর 1 বিঘা জমি থেকে 120 থেকে 130 কেজি ফলন পাওয়ার আশা করছেন তিনি। চিয়ার বর্তমান বাজার মূল্য 700 থেকে 800 টাকা কেজি। প্রথমবারের সফলতায় তিনি আগামীতে আরও বেশি জমিতে চিয়া চাষ করতে আগ্রহী। ঠাকুরগাঁওয়ে বেশ কিছু খাদ্যপণ্যের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। আজ সকালে জেলায় বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিতে 30 থেকে 40 টাকা এবং গরু ও খাসির মাংসের দাম 10 থেকে 15 টাকা কমেছে। ডিমের দামও হালি প্রতি কমেছে 5 থেকে 7 টাকা। বাজারে বিভিন্ন সবজির দামও কমেছে কেজিতে 3 থেকে 5 টাকা। রমজানের শুরুতেই নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা অবস্থা ছিল ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের। দাম কিছুটা কমে আসায় নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সামনে দাম আরও কমবে। রমজানে কক্সবাজারে অপরিবর্তিত মাছের দাম বেড়েছে, সবজির মূল্য, তবে মুরগির দাম কমেছে। শহরের বড় বাজার থেকে কক্সবাজারের বাজার পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী অর্পণ বড়ুয়া। রয়েছি কক্সবাজার শহরের বড় বাজার, মাছ বাজারে এই মুহূর্তে অবস্থান করছি। রমজান আসার পর থেকে মাছের মূল্যের কোনো পরিবর্তন হয়নি, তবে পরিবর্তন হয়েছে কাঁচা সবজির মূল্য। আমরা জানতে পেরেছি ইতিপূর্বে যে সকল সবজি যেমন বেগুন, শসা, তিত করলা থেকে শুরু করে যে সকল সবজি আসলে 30 টাকা, 40 টাকা, 50 টাকায় বিক্রি হতো, প্রতি কেজিতে রমজান আসার পর থেকে 10 টাকা 20 টাকা করে বেড়েছে। ইতিমধ্যে আসলে বর্তমানে তিত করলা বিক্রি করা হচ্ছে এই বাজারে 80 টাকা এবং বেগুন বিক্রি করা হচ্ছে 50 টাকায়। এখানে মুরগি ব্যবসায়ী যারা রয়েছেন, দোকানিদের সাথে কথা বলে জানতে পেরেছি মুরগির দামের ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে। 250 টাকায় মুরগি বিক্রি করা হলেও রমজান আসার পর থেকে ব্যবসায়ীরা এবং ক্রেতারা বলছেন সেই মুরগির মূল্য ক্ষেত্র বিশেষে 200 থেকে 150 টাকায় বিক্রি করা, 200 থেকে 190 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে।
কক্সবাজার জেলা প্রশাসন বিভিন্ন সময় কক্সবাজার বড় বাজার সহ বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে এবং অযৌক্তিকভাবে যে সকল ব্যবসায়ী ব্যবসায়ীরা বাড়তি মূল্য রাখছেন তাদের বিরুদ্ধেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নবার জরিমানাও করা হয়েছে। এই ধরনের খবর আমাদের কাছে রয়েছে। বাজার মনিটরিংয়ের মাধ্যমে যাতে দ্রব্যমূল্য এবং কাঁচা বাজার সহ শাকসবজির মূল্য স্থিতিশীল রাখা যায় সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি ক্রেতা সাধারণ দাবি জানিয়েছেন। শেষ করছি দেশের খবর, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। র্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু উচ্চ রক্তচাপে, হাইকোর্টে ময়নাতদন্ত প্রতিবেদন। পদ্মা সেতু দিয়ে বিশেষ ট্রেন চলবে 4 এপ্রিল। ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী স্ত্রীর মৃত্যু। রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত। এবং কুমিল্লায় এক দেয়ালেই বাংলাদেশের ইতিহাস। এই ছিল দেশের খবর, সাথে থাকার জন্য ধন্যবাদ।